নীলার মনে হলো মুনভির বলা কথা শোনার পর ক্ষণিকের জন্য চারিদিকের কোলাহল হঠাৎ স্তব্ধ হয়ে গেল। নীলার হাত থেকে পার্স ব্যাগ খসে পড়ল ঠিকই, কিন্তু সেটার শব্দ তার কানে পৌঁছালো না। তার চোখ দুটো অবিশ্বাস্য বিস্ময় স্থির হয়ে রইল। সে যা শুনছে তা বিশ্বাস করার মতো মানসিক প্রস্তুতি তার ছিল না। বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। একটা দীর্ঘশ্বাসও গলায় আটকে রইল। মনে হলো সময়টা থমকে দাঁড়িয়েছে। এই কি সেই মুহূর্ত যার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছিল, নাকি এও এক মরীচিকা? তার ফ্যাকাশে ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। তার বিস্ময় ভরা চাহনিতে তখন যেন প্রশ্ন আর উত্তর দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে। মুনভি নীলার অবস্থা বুঝতে পারল। আসলে এমন কথা শুনে মানা অসম্ভব। মুনভি বিনা বাক্যে পকেট থেকে কয়েকটি পুরনো ছবি বের করে নীলাকে দিল। নীলা কম্পিত হাতে ছবিগুলো নিল। এই প্রথম তার নিজেকে দুর্বল মনে হচ্ছে। সে তো আগে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা পেয়েছিল। কই, তখন তো এত দুর্বলতা অনুভব করেনি। তাহলে আজ কেন এরকম মনে হচ্ছে? তখন তো সেই ঠাই দাঁড়িয়ে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখেছিল, অথচ আজ একটা সামান্য ছবি নিতে তার হাত কাঁপছে। সে ছবিগুলো নিয়ে দেখতে লাগলো। একটি ছবিতে তার বাবা এবং তার বাকি দুই চাচা, সাথে একটি মেয়ে। সেই সেম ছবিটি তার কাছেও আছে, যেটি তার বাবার ডায়েরি থেকে সে নিয়ে এসেছিল। আরেকটি ছবি আছে যেখানে তার বাবা, চাচারা এবং সাথে দুটি অপরিচিত মেয়ের মুখ এবং দুটি অপরিচিত ছেলের মুখ। এই ছবিতে তার বাবা এবং চাচাদের ছাড়া সে আর কাউকে চিনতে পারল না। হয়তো মুনভি তার দিকটা বুঝতে পারলো, তাই নিজ থেকেই বলতে লাগলো। মাঝখানের দুইজন মেয়ের মধ্যে যে নীল রঙের পোশাক পরে আছে সে হলো তোমার ফুপু, মানে ইসরাতুল মিনা মির্জা। আর একজন যে গোলাপি রঙের পোশাক সেটা আমার মা মিনু। এবং তোমার চাচার সাথে যে দুইজন পুরুষ তাদের মধ্যে একজন হলো তোমার ফুপা, নাম মুবিন খান, যিনি মিহালের বাবা। তিনি ইমরান মির্জার অর্থাৎ তোমার চাচার সমবয়সী ছিলেন। আর একই বাড়িতে থাকার কারণে তোমার চাচার সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। বলতে গেলে তারা বেস্ট ফ্রেন্ড। আর তোমার বাড়ির পাশে আরেকটি বাড়ি ছিল, চৌধুরী বাড়ি। তাদের ছিল এক মেয়ে যার নাম ছিল মিনু চৌধুরী। তিনি হলেন আমার মা। তিনি ইসরাতুল মিনা মির্জার অর্থাৎ তোমার ফুফুর সমবয়সী ছিলেন। তার একই তারিখে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মাস ছিল আলাদা। আমার মা মিনু চৌধুরী কয়েক মাস বড় ছিল তোমার ফুফু ইসরাতুল মিনা মির্জা থেকে। তারা দুজন একসাথেই বেড়ে উঠেছিলেন। তাদের নামে অনেকটা মিল ছিল। একজন মিনু তো আরেকজন মিনা, যাকে তার ভাইরা আদর করে মিনু বলেই ডাকত। অনেক সময় তো এমন হয়েছে যে তারা দুজন যদি একসাথে বসে আছে আর সেই সময় যদি কেউ মিনু বলে ডেকেছে, তাহলে দুজনেই একসাথে তাকিয়েছে। সময়ের সাথে সাথে হয়ে যায় দুজন বেস্ট ফ্রেন্ড। হয়ে গিয়েছিল, এখনও আছে। মিহালের বাবা মুবিন খানের তোমার ফুপু মিনাকে মনে ধরেছিল, কিন্তু বয়সের ব্যবধান এবং বন্ধুত্বের খাতিরে তিনি নিজের মনের আশা মনে রেখেছিলেন। তিনি চাইতেন মিনা যখন বড় হবে তখন তিনি নিজের অনুভূতি প্রকাশ করবেন। আর তার সাথে দাঁড়িয়ে আছে যে পুরুষটি, সেটি ওনার আরেক বেস্ট ফ্রেন্ড, যার নাম শাহরিয়ার মামুন। সে হলো আমার বাবা। সে প্রায়শই তাদের বাড়িতে আসতো এবং কাকতালীয়ভাবে তার মনে ধরে মিনুকে, অর্থাৎ আমার মা। অর্থাৎ দুই বেস্ট ফ্রেন্ড ভালোবেসে ফেলে অন্য দুইটা বেস্ট ফ্রেন্ডকে, বুঝলে? নীলা আর ইকরা দুজনের মুখই আপনা আপনি হা হয়ে গিয়েছে। ইকরা তো বলেই উঠল, নীলু রে, তোদের বাড়ি কি আদেও কোনো বাড়ি নাকি গোলকধাঁধার ম্যাপ? নীলা প্রতি উত্তর করল না। মুনভির শব্দ করে হেসে উঠল। মুনভির হাসির শব্দে নীলা আর ইকরা দুজনেই হুঁশ ফিরল। নীলা অস্পষ্ট স্বরে বলল, প্যারে লাল আমার ফুফাতো ভাই, আনবিলিভেবল। হলুদ রঙের পাঞ্জাবি পরে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে মিহাল এবং তার পায়ের এক রানে নীলার পা রাখা। নীলার পরনে নীল রঙের শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানে দুল, লম্বা চুলগুলো খোলা, ছোট ছোট অবদ্ধ চুলগুলো কানের সামনে দিয়ে পড়েছে। মিয়াল খুব যত্ন সহকারে নীলাকে পায়েল পরিয়ে দিচ্ছে। নীলা লজ্জায় মাথা নুইয়ে রেখেছে। মিহাল পায়েল পরিয়ে দিয়ে নীলার দিকে তাকলো। নীলাও তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। দুজনে চোকাচুকি হলো। দুজনেই একে অপরকে দেখে লজ্জা পেল। মিহাল লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে নীলাঞ্জনা। তোমার পা থেকে আমার নজর সরছে না। বলে আবার নীলার দিকে তাকালো। দুজনেই আবার চোকাচুকি হলো। মিহালের মার ঘর থেকে বাংলা গান ভেসে আসছে। ভালোবাসি কত তোমায় দেখো হৃদয় খুলে, রাঙিয়ে দেব
তোমার পাঁজর মনের রঙিন ফুলে, তোমার চোখে আকাশ আমার জাদু যেন পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। হঠাৎ ঘুম থেকে উঠে বসলো মিহাল। সে বাড়ি ফিরে গোসল করে এসে সোফায় বসেছিল। সারা রাত জেগে প্রজেক্ট করেছিল বলে ঘুম হয়নি, তাই সোফায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিল এবং ঘুমের মাঝে এত সুন্দর স্বপ্ন দেখেছে সে। চোখ কসলাতে কসলাতে একা একাই বলল। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম? তারপর দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকাল 4:20 বাজে। তার তো সেইখানে আধা ঘন্টা আগে উপস্থিত থাকার কথা, তাই আর বসে না থেকে চট করে উঠে পড়ল এবং বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে বাড়ি থেকে বের হলো। আইফেল টাওয়ারের দিকে যেতে যেতে মনে মনে বলতে লাগলো, নীলাঞ্জনা, কি পাগল করলে আমায়! উঠতে বসতে খাইতে ঘুমাতে সবসময় তোমাকে দেখি। এতদিন নামাজের মনোজাতে শুধু নিজের পরিবারের ভালো এবং নিজের গুনাহের মাফ চাইতাম। এখন তো মনে হচ্ছে তোমার ডিভোর্সের জন্য দোয়া করতে হবে। এক একাই কথাগুলো বলে দৌড়িয়ে দৌড়িয়ে যেতে লাগলো আইফেল টাওয়ারের দিকে। বাড়ি থেকে বেশ দূর একটা না। নীলা মনভিকে যেই না কিছু বলতে নিবে অমনি দেখলো সামনে থেকে মিহাল ছুটে আসছে এবং এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে। নীলা অবাক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছে। নীলা দৃষ্টি অনুসরণ করে মনভি এবং ইকরাও সেই দিকে তাকালো। মিহালকে এখানে দেখে ইকরা অবাক হলো, মনভি একটু অবাক হলো না, কারণ সে জানতো এমন কিছু একটা হবে। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সে মিহালের দিকে তাকিয়ে থেকে বলল, সে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং সে ভাবছে তুমি ইরফানের সাথে বিয়ে করেছো। সে তোমাকে ব্যবহার করতে চেয়েছিল ইরফানের উপর প্রতিশোধ নিতে, কিন্তু এখন নিজেই তোমার মায়ে আবদ্ধ হয়ে গিয়েছে। ইরফানকে আমি কি করে চিনি এবং মিহালকে কি করে চেনে সেসব কথা আরেকদিন বলবো, কারণ আজ তোমার প্রফেসর চলে এসেছে। নীলা কিছুক্ষণ ধাতস্থ থাকলো, পর মুহূর্তেই নিজেকে সামলিয়ে নিল। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। হয়তো সেও কিছুটা আন্দাজ করতে পেরেছে। সে মিহালের দিকে তাকিয়ে থেকেই বলল, তাহলে না হয় আমার ফুফাতো ভাইয়ের জন্য আমি বিবাহিত হয়ে থাকবো, দেখি পানি কতটুকু গড়িয়ে যায়। মনভিও নীলার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল এবং বলল, আই লাইক ইট। জানো, তোমার এই পেয়ারে ফুপাতো ভাই এই ইরফান শালার জন্য আমাকে থাপ্পড় দিয়েছিল। এর প্রতিশোধ না নিলে কি চলে? তুমি তো আমার প্রতিবেশী, তাই না? আর ধরতে গেলে আমার ছোট বোন। তুমি কি ছোট বোন হয়ে তোমার এই বড় ভাইকে সাহায্য করবে না? নীলা মনভির দিকে তাকিয়ে আগের ন্যায় বলল, অবশ্যই আমি আমার বড় ভাইকে সাহায্য করব। আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলেছে, তাকে তো একটু আধটু শাস্তি পেতেই হবে। তাই আজ থেকে এই সিঙ্গেল নীলা মির্জা কেবল মিহাল খানের জন্য বিবাহিত। ইকরা এবং মনভি দুজনেই একসাথে হেসে উঠল। মিহাল এদিক সেদিক নীলাকে খুঁজছে। সে জানে এখন নীলার এখানে আসার কথা না, কারণ মনভি তো নীলাকে বিকাল 5টায় এখানে আসতে বলেছিল এবং এখন সবেমাত্র 4:30 বাজে। কিন্তু তবুও তার মন বলছে তার নীলাঞ্জনা তার খুব কাছে, কারণ নীলা তার আশেপাশে থাকলে তার হৃদস্পন্দন যেমন বেড়ে যায়, এখনও তার হৃদস্পন্দন তেমন বেড়ে আছে। এবং মিহাল খান ইদানিং নিজের মনে কথাকে বেশি প্রাধান্য দিয়েছে, তাই মন যেহেতু একবার বলেছে তার নীলাঞ্জনা এখানে আছে, তার খুব আশেপাশে, তার মনে আছে, তাই তো এত হন্তদন্ত হয়ে খুঁজছে সে নীলাকে। নীলা মনভির দিকে তাকিয়ে চটপট করে নম্র স্বরে বলল, ভাই, আমি ফুপুর সাথে কথা বলতে চাই, প্লিজ ম্যানেজ করে দিন। মনবি স্মিত হেসে মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে নীলার ঠোঁটে হাসি খেলে গেল। সে মন খুলে হেসে চেয়ারে হেলান দিল। মিহালের নজর হঠাৎ আটকালো কফি শপে হাসতে থাকা মুখশ্রী দেখে। এত মিষ্টি হাসি মিহাল আগে কখনো দেখেনি অথবা দেখতে চায়নি। তার কাছে মনে হলো নীলাঞ্জনার হাসি ছিল ভোরের প্রথম আলোর মতো স্নিগ্ধ, যা মুহূর্তেই বিষণ্ণতাকে দূর করে দেয়। নীলার ঠোঁটের কোণে ফুটে ওঠা মৃদু হাসি যেন কোনো অজানা সুরের মূর্ছনা, যা মিহালের হৃদয়ে অলৌকিক কম্পন জাগায়। চোখের পলকে সেই হাসির ছটা মুক্তোর মতো শুভ্র ও অমল, যা চঞ্চলতাকে শান্ত করে এক মায়াবী আবেশ সৃষ্টি করে। মিহাল মুগ্ধ নয়নে নিজের নীলাঞ্জনার হাসি দেখতে লাগলো, কিন্তু গাড়ির হর্নের শব্দে তার ঘোর কাটলো। সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নিজের নীলাঞ্জনার হাসি দেখতে ব্যস্ত ছিল, কিন্তু কিছু একটা বুঝতে তার টনক নড়ে উঠল। নীলা তো এখানে বিকেল 5টায় আসার কথা ছিল, তাহলে এখন কি করছে? Oh shit! বলে মিহাল নীলা যেখানে বসেছিল সেখানে দৌড় দিল। মিহালকে দৌড়ে নিজের কাছে আসতে দেখে নীলা এতটাই হকচকিয়ে গেল যে মনবিকে সতর্ক করার সময়টুকু পায়নি।
মিহালের দৌড়ের গতি এতটাই দ্রুত ছিল যে সে অল্প মুহূর্তের মাঝেই সে নীলাদের অনেকটা নিকটে চলে এলো। ইকরা মিহালকে লক্ষ্য করতেই মুনভির দিকে তাকিয়ে ধীর গলায় বলল। আপনার বন্ধু একদম কাছে চলে এসেছে। মুনভিও কিছুটা অপ্রস্তুত হলো। মিহালকে সে দেখেছিল ঠিকই, কিন্তু মিহাল যে এত কাছাকাছি চলে আসবে এমনটা সে কল্পনা করেনি। তাই নীলাকে চোখ টিপ দিয়ে স্বাভাবিক থাকতে বোঝালো। নীলা নিজেকে সামলে অন্যদিকে দৃষ্টিপাত করলো যাতে মিহাল বুঝতে না পারে যে সে এতক্ষণ মিহালকে দেখছিল। মিহাল একদম নীলাদের টেবিলের সামনে এসে নিজের দৌড়ের গতি থামালো। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। অনেকটা দূর থেকে সে দৌড়িয়ে এসেছে, আর শীতের মাঝে দৌড়ালে তো এমনিতেই অবস্থা বেহাল হয়ে যায়। নীলা, মুনভি এবং ইকরা তিনজনই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মিহালের দিকে। মুনভি তো মিহালের এমন অবস্থা দেখে মিটিমিটি হাসছে। সেও তো কোনো এক সময় মিহালকে ইরফানের সত্য জানানোর জন্য এইভাবে পথ দৌড়িয়ে এসেছিল। মিহাল কিছুটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে মাথা তুলে তাকাতেই তিনজনের দৃষ্টি নিজের ওপর লক্ষ্য করলো। তিনজন মানুষকে নিজের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে খানিকটা ঘাবড়ে গেল মিহাল। যে মিহাল খান কখনো কাউকে ভয় পায়নি আল্লাহ ব্যতীত, সে মিহাল খানও আজকাল ঘাবড়ে যাচ্ছে। কিন্তু নীলার করা প্রশ্ন এখন তাকে ঘামতে বাধ্য করছে। নীলা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সন্ধিয়ান স্বরে ভদ্রতার সমেত জিজ্ঞেস করলো। প্রফেসর, আপনি এখানে কি করছেন? মিহাল ঘামছে। আসলেই তো সে এইখানে কি করছে এর উত্তর তো তার কাছেও নেই। চোখে ঘুম নেই আর মনে শান্তি নেই ইরফানের। আগে তার আর আরশির মাঝে যেমন সম্পর্ক ছিল এখন আর তেমন নেই। তাদের দুজনের মাঝে বিশাল দূরত্ব বেড়ে গিয়েছে। বিয়ে হয়েছে আজ অনেক দিন পর, কিন্তু এখনো পর্যন্ত কাছাকাছি আসা অবশ্য এর পিছনে নিজেই দায়ী। নীলাকে সে ভুলতেই পারছে না, আর আরশির কাছে কি করে যাবে। কিন্তু দিন শেষে তো সেও পুরুষ পাশে সুন্দরী বউ শুয়ে থাকলে তার থেকে কি নিজেকে দূরে সরিয়ে রাখা যায়। সে মাথা কাত করে আরশির দিকে তাকালো। আরশি শুয়ে সে ফোন ঘাটছে। পরনটার নাইট ড্রেস। ইরফান শুকনো ঢোক গেল। এখন যদি সে আরশির কাছাকাছি আসে তাহলে তো আর নীলাকে ঠকানো হচ্ছে না, কারণ তার আর আরশির তো বিয়ে হয়ে গিয়েছে। অথচ যখন তার এই চিন্তা করা উচিত ছিল যে সে নীলাকে ঠকাচ্ছে, তখন সে এই চিন্তাগুলো করেনি। আজকে আর থামিয়ে রাখলো না। ধীরে ধীরে আরশির দিকে চেপে গেল। নিঃশব্দে আরশির হাত থেকে ফোন নিয়ে বন্ধ করে বিছানার এক পাশে রাখলো। আরশি তাকালো ইরফানের দিকে। ইরফানের কাম উত্তেজনা দৃষ্টি দেখে বুঝতে পারলো ইরফান কি চাই। সেও বাধা দিল না। দুজনের মাঝে মিলন ঘটল ঠিকই, কিন্তু এখানে ভালোবাসার ছিটেফোঁটাও ছিল না। ছিল শুধু কাম উত্তেজনা এবং চাহিদা। মিহাল প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো ভাব নিয়ে বলল। আমি a professor, right? So I can ask you a question. You can't. Understand? সেই মূলত এইভাবে কথাগুলো বলছে নীলার করা প্রশ্নকে এড়িয়ে যাওয়ার জন্য, কারণ নীলার প্রশ্নের জবাব তার কাছে নেই। সে যদি বলতো যে এখানে ঘুরতে এসেছে এবং তার প্রেক্ষিতে যদি আবার নীলা জিজ্ঞেস করতো যে তাদের টেবিলের সামনে এসে কেন দাঁড়ালো, তখন সেই প্রশ্নের উত্তর তার কাছে থাকতো না। তাই নিজে বাঁচার জন্য বাধ্য হয়ে নীলার সাথে রুডলি কথা বলতে হয়েছে তাকে। নীলা খুব ভালো করেই বুঝতে পারছে মিহাল এমনভাবে কথা বলছে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু তবুও তার মিহালের টোন পছন্দ হয়নি। সে প্রতি উত্তর করলো না। মিহাল নীলাকে নীরব থাকতে দেখে বুঝতে পারলো এ যাত্রে সে বেঁচে গেছে, তাই উল্টো প্রশ্ন করলো। তোমরা এখানে কি করছো? তিনজনই মিহালের প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ল। একজন আরেকজনের দিকে চাওয়াচাই করলো। নীলা উপস্থিত বুদ্ধির জোরে বলে উঠল। আসলে কাল থেকে আমি আর ইকরা এখানে চিতই পিঠার বিজনেস শুরু করব তো, আর এখানে কিছুই চিনি না, তাই ওনাকে বললাম। আর উনি সাহায্য করার জন্যই এখানে রেখেছেন। মুনভি নিজেও কিছুটা অবাক হলো, কারণ চিতই পিঠার বিজনেসের কথা তার জানা ছিল না। আর মিহাল তো অবাকের চরম পর্যায়ে চলে গেল। চোখ আপনা আপনি বড় হয়ে গেল। সে অবিশ্বাসের কণ্ঠে বলল। চিতই পিঠের বিজনেস? তাই এখানে? নীলা নিলিপ্ত ভঙ্গিতে জবাব দিল। হ্যাঁ, চিতই পিঠা বিজনেস করব আমি এবং ইকরা, আর এখানেই করব। কালকে থেকে শুরু করব। মিহাল এবং মুনভি দুজনেই কিছুক্ষণ নীরব থাকলো, কারণ দুজনেই এখন অবাক। কিছুক্ষণ সময় নিয়ে মুনভি নিজেকে সামলিয়ে নিল, কোনো প্রতি উত্তর করলো না, কারণ এমন ভাব করলো যেন সে সব কিছু জানে আগে থেকেই। আর মিহাল খানিকটা সময় নিয়ে কিছু ভাবলো। পরক্ষণে তার ঠোঁটে কোণে হাসি ফুটে উঠল। সে স্মিত হেসে বলল। গ্রেট জব। প্রত্যেক মেয়েদের উচিত স্বাবলম্বী হওয়া। কোনো কাজই ছোট না। তোমরা এগিয়ে যাও। নিজেদের মতো কারোর কথায় পাত্তা দিও না। আর কোনো সমস্যা হলে নিঃসন্দেহে আমাকে এসে বলবে, আমি সাহায্য করব। ইকরার ঠোঁটে হাসি ফুটে উঠল মিহালের কথা শুনে, কিন্তু নীলা মিহালের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলল। থ্যাঙ্কস ফর দিস অফার, বাট নো প্রফেসর। ইউ আর মাই প্রফেসর, রাইট?
আমি কি করে আপনাকে নিজের ব্যক্তিগত সমস্যার কথা বলতে পারি, তাই না? মিহালের হাসি নিমিষে গায়েব হয়ে গেল। নীলা তাকে তার কথাটাই ফিরিয়ে দিল। সে তো এভাবে কিছু বলতে চায়নি, সে তো তার নীলাঞ্জনাকে হাট করতে চায়নি। তাহলে কি না চাইতো সে তার নীলাঞ্জনাকে হাট করে ফেলেছে? তার নীলাঞ্জনা কি তার কথাই ব্যথিত হয়েছে? মিহালের মুখে অন্ধকার নেমে এলো। সে আরও কিছু বলতে যাবে, তার আগে নীলা ইকরার উদ্দেশ্যে বলল, আমাদের এখন ফিরে যাওয়া উচিত। বাড়ি গিয়ে তো আবার সব কিছু রেডি করতে হবে। এক রাতের ভেতর দুজন মিলে এত পদের ভর্তা তৈরি করতে জান বের হয়ে যাবে। আবার অন্যান্য জিনিসপত্র তো গোছাতে হবে নাকি? কি করে যে কি করব কিছু বুঝতে পারছি না। ইকরাও চিন্তায় পড়ে গেল। সেও সবেমাত্র সুস্থ হয়ে উঠল। তার শরীর ভালো হয়েছে আজ 2-3 দিন হলো। আবার নীলা গত 1 সপ্তাহ যাবৎ প্রজেক্টের কাজে এতটাই ব্যস্ত ছিল যে ভালো করে ঘুমাতে পর্যন্ত পায়নি। তারপর কাল থেকে বিজনেস শুরু করবে, দুজনের উপর বেশি চাপ পড়ে যাবে, এ নিয়ে দুজন মিলে কথা বলছিল। নিজের ভালোবাসার মানুষদেরকে চিন্তায় দেখে মিহাল এবং মুনফি দুজনের মনই অস্থির হয়ে গেল। দুজনেই ক্লাস 2 এর বাচ্চার মতো হাত উঠিয়ে একসঙ্গে বলে উঠল, আমি ভর্তা বানিয়ে দেবো। দেবো। নীলা এবং ইকরা একসঙ্গে তাদের দুজনের দিকে তাকালো এবং মিহাল আর মুনভিও একে অপরের দিকে তাকিয়ে আছে। তারপর আবার সামনের দিকে তাকিয়ে একসাথে বলে উঠল, আমি খুব ভালো ভর্তা বানাতে পারি। বলে আবার একে অপরের দিকে তাকালো। মিহাল মনে মনে বলল, আমি তো কখনো ভর্তা বানাইনি, তারপরও নীলাঞ্জনের সামনে বলে দিলাম ভর্তা বানাতে পারি। আমি নয় মিথ্যা বললাম, কিন্তু মনভি কি করে ভর্তা বানানো শিখলো? আর কখনো আমাকে বলেনি কেন? আমি তো কটন ক্যান্ডি সামনে ভাব নেওয়ার জন্য বলে দিলাম যে ভর্তা বানাতে পারি, কিন্তু কখনো ভর্তা বানিয়ে দেখিনি। এবং এটি কি করে এবং কি কি দিয়ে বানায় তা সম্পর্কেও কোনো ধারণা নেই। তাহলে মিহাল কি করে পারে? তবে কি সে আন্টির কাছ থেকে ভর্তা বানানো শিখলো অথচ আমাকে বললো না? অন্যদিকে মুনভি মনে মনে ভাবছে। ইকরা মুনভির কথা শুনে মনে মনে বেশ খুশি হলো। কম পাতে সে জেন্টলম্যান নাম দেয়নি। লোকটা নিতান্ত একজন জেন্টলম্যান। আর অন্যদিকে নীলা মিহালের দিকে তাকে নাকচ করে বলল, ইউ আর মাই প্রফেসর, রাইট? আমি কি করে আপনাকে দিয়ে ভর্তা বানাতে দিতে পারি? এটা তো হয় না, তাই না প্রফেসর? আপনার শুধু শুধু কষ্ট করতে হবে না, আমি সামলে নেব। মিহালের মুখ কালো হয়ে গেল। বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে ফেলো। তার নিজের উপর বিরক্ত লাগছে কেন যে তখন সে এই কথাটি বলতে গিয়েছিল। এখন বারবার নিজের কথাই নিজেকেই শুনতে হচ্ছে। ইঁদুরের বিষ খাই ইরফানকে মারার প্ল্যান ক্যান্সেল করে এখন ইচ্ছে করছে সেই বিষ নিজে খেয়ে নিতে। কিছু না বলেই মুনপির পিঠে জোরে ঘুষি দিল। মুনপি ব্যথায় চোখ বন্ধ করে নিল। মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত গলো না। আর যাই হোক, নিজের কটন ক্যান্ডির সামনে পেস্ট্রিজের ফালুদা করা যাবে না। সে বুঝলো মিহাল কি চাই। তাই পরিস্থিতি সামলাতে নীলার দিকে তাকিয়ে অনুরোধের স্বরে বলল, বিদেশে তো বাঙালি বাঙালিকে সাহায্য করবে, তাই না? আমাকে কি তোমার এতটুকু সাহায্য করতে দেবে? তোমার প্রফেসরকে না না দাও, কিন্তু আমাকে দাও, আমি ম্যানেজ করে নেব। আমার উপর ভরসা করতে পারো। আর তোমরা দুজন মিলে একসাথে কত কিছু সামলাবে। অন্যান্য জিনিসগুলো তো আজকে গোছগাছ করতে হবে, তাই না? আর তোমার ফ্রেন্ড কিছুদিন আগেও অসুস্থ ছিল। এখন যদি এইসব কাজ করতে গিয়ে আবার অসুস্থ হয়ে যায়, তখন তাকে সামলাবে নাকি নতুন বিজনেস সামলাবে? এইবার না ভাই, আমাদের দুজনকে। বলেই থেমে গেল। তারপর নিজের কথা সংযত করে বলতে লাগলো, আমাকে দায়িত্ব দাও, আমি ভর্তা বানিয়ে দিব, কথা দিলাম। কথাগুলো বলেই নীলার দিকে তাকিয়ে আশ্বস্ত দিল। নীলাও কিছুটা শান্ত হয়ে পড়ল। আচ্ছা, আপনার উপর ভরসা করাই যায়। মিহাল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নীলার দিকে। মনে মনে বলল, ইরফানের সাথে থেকে ঢং করা শুরু করেছে। আমি থাকতে আরেকজনকে বিশ্বাস করছে যত সব। বিয়ে করে শিক্ষা দেবো এই মেয়েকে, কিন্তু বিয়ে করার আগে ডিভোর্স করাতে হবে। ক্যাবে করে নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরছে নীলা আর ইকরা। দুজনেই নীরব। ইকরা বসে বসে মুনভির কথাগুলো ভাবছে। লোকটা পারো বটে। মুখ দেখেই ইকরা স্পষ্ট বুঝতে পেরেছিল যে মুনভি ভর্তা বানাতে পারে না। তবুও ভাব নেওয়ার জন্য হ্যাঁ বলে দিল। অন্যদিকে নীলা মনে মনে কেবল একটি কথাই আওড়াচ্ছে, আমার ফুপুর সন্ধান পেয়েছি। অবশেষে ফুপুকে পেয়েছি আমি। এখন যে করেই হোক ফুপুর সাথে পরিচিত হয়ে ফুপু আর বাবার এবং চাচাদের সম্পর্ক আগের মতো করে তুলতে হবে। কিন্তু তার আগে ইরফানের সাথে ওনার কি সমস্যা হয়েছে তা আমায় জানতে হবে। কিন্তু নীলাকে মুনভির বলা একটা কথা ভীষণ ভাবাচ্ছে। মুনভি বলেছিল মিহাল নাকি তার প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু এটা কি করে সম্ভব? তারপর আবার নীলার মনে পড়ে যায় যে মিহাল তার জন্য সারা রাত জেগে থেকে তার প্রজেক্ট করে দিয়েছিল। নীলা নিজেকে এক গোলক ধাঁধাই আবিষ্কার করলো। তার মনের মাঝে শত প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর মুনভি এবং মিহালই দিতে পারে।
নীলা আর ইকরাকে ক্যাবে উঠিয়ে দেওয়ার পর তাদের গাড়ি কিছুটা দূরে যেতেই মুনভির পিঠে ভাদ্র মাসের তাল পড়ল। আর সেই তাল অর্থাৎ মুনভির পিঠে জোরে ঘুষি মারার ব্যক্তিটি মিহাল স্বয়ং নিজেই। মুনভি একবার ব্যথায় আর্তনাদ করে উঠল। আউচ মিহাল! মিহাল রাগে দাঁতে দাঁত চেপে বলল। শালা, আমি বলিস না কেন তুই আজুর সাথে দেখা করবি? মুনভি পিঠে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করল। ওটা কে? আচ্ছা বুঝছি, তোর বোনের কথা বলছিস। অবশ্য ভাবিও বলতে পারিস, ইরফানের বউ বলে কথা। মিহালের চোয়াল শক্ত হয়ে গেল। সে মুনভির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল। ও আমার বোন? তোর বোন? আর তো ভাবি ডাকে ইচ্ছে হলে নিজেও ওকে ভাবি ডাকবি, তাতে আমার কোনো অসুবিধা নেই। এবং লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি, ওই ইঁদুরের নাম বলবি না। অসভ্য প্রাণী, ওকে তো আমি ইঁদুর মারার বিষ খাওয়াবো। মুনভি মিহালের কথার মাঝে ফোড়ন কেটে বলল। তার জন্য আপনাকে বাংলাদেশ যেতে হবে। মিহাল নিলিপ্ত ভঙ্গিতে বলল। বাংলাদেশে এমনিতেও যেতে হবে, অমনিতেও যেতে হবে। আর ইঁদুরমুখী ইরফানের কাছ থেকে তো নীলাঞ্জনের ডিভোর্স নেওয়াতে হবে, তাই না? মুনভি মনে মনে বলল। যার বিয়েই হয়নি তার ডিভোর্স করানোর চিন্তা ভাবছে, হাউ ফানি! কিন্তু মুখে অবাকের ভঙ্গিমা এনে বলল। কি বলছিস? নীলার সাথে ইরফানের ডিভোর্স করাবি কেন? মিহাল মুনভির কাঁধের উপর হাত রেখে কাঁধ থেকে ধুলো ঝাড়ছে এমনভাবে হাত নাড়াতে নাড়াতে বলল। সেই সব কথা তোর ভাবতে হবে না। আপাতত বাড়ি চলে ভর্তা বানাতে হবে তো নাকি? জীবনে বানিয়েছিস ভর্তা? মুনভি দাঁত কেলিয়ে হেসে বলল। পারি না তো, জানিও না বানাতে কি কি প্রয়োজন হয়, কিন্তু এখন তো অস্বীকার করতে পারি না। সুন্দরী মেয়ের সামনে আমার একটা প্রেস্টিজ আছে নাকি? আর আমি নিতান্তই একজন জেন্টলম্যান, তোর মতন ভিলেন না। মিহাল পাকা হেসে বলল। হয়েছে, নিজের জেন্টলম্যানে গিয়ে নিজের বউয়ের সামনে দেখাবি, আমার সামনে না। আমার সামনে এরকম জেন্টলম্যান সেজে থাকলে আমি তোকে বিয়ে করবো না। তাই আমার সামনে একদম ভালো সাজে নাটক করবি না। আর চল বাড়ি যাই, মার কাছ থেকে জেনে না হয় ভর্তা বানাবো। মুনভি খুশি হয়ে বলল। হ্যাঁ হ্যাঁ চল ভাই, আর দেরি করিস না। তোরা ভর্তা বানানো শিখবি, তাও আবার এই ভর সন্ধ্যাবেলা? বলি, বাইরে থেকে কি জিন ভূত ভর করেছে তোদের ওপর? বলে কোমরে দুহাত রেখে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল ইসরাতুল মিনা নিজের ছেলে এবং তার প্রাণপ্রিয় বন্ধুর দিকে। মিহাল এবং মুনভি দুজনেই ভরকে গেল। আসলে বাড়ি ফিরেই মিহাল তার মায়ের কাছে ক্লাস 2 এর বাচ্চার মতো বায়না ধরেছে ভর্তা বানানো শেখাতে। এই অসময়ে ভর্তা বানানোর কারণ বলতে না পারায় তার মা বেজায় চটেছেন। এখন মুনভি এবং মিহাল দুজনে এখন মনে মনে দোয়া পড়ছে। মিনা মির্জা আবার গলার স্বর কিছুটা ভারী করে বললেন। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? এখন ভর্তা বানানো শিখতে চাইলি কেন হঠাৎ? জীবনে তো কখনো চাসনি, তাহলে আজ কেন, তাও এই মুহূর্তে? আবার কারণও বলতে পারছিস না। বড় হয়ে গিয়েছিস মানে এই না যে আমি এখনো তোদেরকে মারতে পারবো না। রান্নাঘরেই আছি, আর এখানে যেমন আমি আছি তেমন বেলুনও আছে। বেলুন দিয়ে পিটিয়ে দুজনের মাথা ফাটিয়ে ভর্তা বানিয়ে দিব। তাড়াতাড়ি বল, এই অসময়ে ভর্তা বানানো শিখতে চাইলি কেন? নাকি আমি মিনুকে কল করে আসতে বলবো? নিজের মায়ের কথা শুনে মুনভি ঘাবড়ে গেল। কুনি দিয়ে মিহালকে গুঁতো দিল। মিহাল মুনভির দিকে তাকাতেই মুনভি মিহালকে চোখ দিয়ে ইশারা করে বলল তার মাকে সামলাতে। মিহাল শুকনো ঢোক গিলে মায়ের দিকে তাকালো। মিনা মির্জাও এখনও উত্তরের আশায় নিজের সামনে অপরাধী ন্যায় দাঁড়িয়ে থাকা দুই যুবকের দিকে চেয়ে আছে। মিহাল তোতলাতে তোতলাতে বলল। আসলে মা, হয়েছে কি, ওই যে মানে মিনা মির্জা চোখ পাকিয়ে ধমকে সুরে বললেন। মিহাল, ও আ ই এ করো না, যা বলার স্পষ্ট বলো, নয়তো একটা মারও মাটিতে পড়বে না। মিহাল অসহায় দৃষ্টিতে মুনভির দিকে তাকালো। মুনভি মিহালের কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত দিয়ে ফিসফিস করে বলল। ভাই মুখে যা আসে তাই বল, চিন্তা করিস না। তুই একা পিটনি খাবি না, তোর সাথে আমিও খাবো। দুজন মিলে না হয় আজকে একটু মায়ের খেলাম, সমস্যা নেই। দুজন মিলে 50-50 শেয়ার করে নিব। আপাতত বলে ফেল, নয়তো দেখা যাবে দুজনের 50-র জায়গায় 500% করে মায়ের শেয়ার করতে হবে। মিহাল এবার কিছুটা ভরসা পেল। মায়ের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলে ফেলল। আসলে কালকে আমার এক বন্ধুর জন্মদিন। সে মাসখানেক আগে আমাদের কাছে ভর্তা খাওয়ার জন্য আর্জি জানিয়েছিল, কিন্তু মনে না থাকে এবং ব্যস্ততার কারণে তাকে ভর্তা বানিয়ে খাওয়ানো হয়নি। হঠাৎ মনে পড়ল কিছুদিন আগে সে বলেছিল তার জন্মদিনের দিন তাকে ভর্তা বানিয়ে খাওয়াতে হবে। এটা ছিল তার আবদার। এখন তার জন্মদিন কালকে, আর আমাদের কোনো রকম প্রিপারেশন নেই। তাই তোমার কাছে আসা, তুমি দয়া করে আমাদেরকে ভর্তা কীভাবে বানাতে হয় তা একটু বলে দাও তো, এবং প্রথমে একটু দেখিয়ে দাও। তারপর আজকে সারা রাত জেগে আমরা
নিজ হাতে ভর্তা বানাবো। কথাগুলো বলে থামল মিহাল। একটা লম্বা শ্বাস ফেল। মুনভি হাঁ করে তাকিয়ে আছে মিহালের দিকে। সে কল্পনা করতে পারেনি মিহাল তার মায়ের সামনে এক নাগারে এত বড় মিথ্যা কথা বলে ফেলবে। মিনা মির্জার মন হয়তো কিছুটা গলল। তিনি শীতল দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় বললেন, এই কথাটা আগে বললেই পারতি, এতক্ষণে এক পদের ভর্তা কি করে বানাতে হয় তা শিখিয়ে দিতাম। যাই হোক, এখন আর বেশি কথা না বলে পরনের কাপড়গুলো ছেড়ে অন্য কোনো পোশাক পরে আয়, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভর্তা বানাতে হয়। মিহাল আর মুনভি স্বস্তির নিঃশ্বাস ফেল। মিহাল নিজের ঘরে গিয়ে কাপড় চেঞ্জ করে এলো এবং মুনভি আগে থেকে এ বাড়িতে আসা যাওয়া করতো, তাই সবসময় তার জন্য একটি রুম বরাদ্দ থাকতো এবং সেখানে তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং কাপড় চোপড় থাকতো। মুনভি সেই রুমে গিয়ে চেঞ্জ করে নিল। দুজনে শর্ট প্যান্ট এবং হাফ হাতা গেঞ্জি পরে নিচে এলো। দুজনে চোখে মুখে নতুন কিছু শেখার উৎফুল্লতা। মিনা মির্জা 3টি শিলনোড়া বের করলেন। তাদের বাড়িতে আগে থেকে ছিল 3টি, থাকার কারণ হলো বাংলাদেশে মামুন খানের এক বন্ধু আছে যার ফ্যাক্টরিতে শিলনোড়া বানানো হয়। সে মাঝে মধ্যে দেশ থেকে এখানে পাঠিয়ে দেন। ফলস্বরূপ এখন তাদের পাশে 3টা শিলনোড়া আছে। রান্নাঘরে সুন্দর করে সব কিছু সামনে রাখলেন মিনা মির্জা। মুনভি এবং মিহাল এসে মিনা মির্জার দুপাশে বসলো। মিনা মির্জা তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভর্তা বানানোর জন্য সবথেকে প্রয়োজন হলো কাঁচা মরিচ, শুকনো মরিচ এবং পেঁয়াজ, রসুন। এগুলোকে চুলায় হালকা আছে একটু ভেজে নিতে হবে। আর কিছু ভর্তা আছে যেগুলোতে জিনিসগুলো না ভাজলেও হয়, তাহলে ভর্তা ধাক লাগে বেশি। ভর্তা কয়েক রকমের বানানো যায়, ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে আলু ভর্তা হবে, তাই আমি মার্কোকে পাঠিয়েছি বাইরে থেকে কিছু জিনিস আনতে। এখন আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি কিভাবে বানাতে হয়, তোরা দেখে শিখে নেই। তারপর সে জিনিসগুলো আনলে তোরা নিজেদের মতো ভর্তা বানাতে পারবি। মিহাল এবং মুনভি কেবল নিজেদের মাথা নাড়ল, অর্থাৎ তারা বুঝতে পেরেছে। মিনা মির্জা কয়েক পদের অল্প অল্প করে ভর্তা বানিয়ে তাদেরকে শিখিয়ে দিলেন কিভাবে ভর্তা বানাতে হয়। যেমন লাল মরিচের ভর্তা, ধনে পাতার ভর্তা, শুধু রসুন আর শুকনো মরিচের ভর্তা। তাছাড়াও আরও কয়েক পদের ভর্তা বানানো শিখিয়ে দিলেন। মিহাল এবং মুনভি খুব মনোযোগ সহকারে দেখে নিল এবং সাথে সাথে তারাও চেষ্টা করলো। প্রথম প্রথম একটু কষ্ট হলো, পরে আস্তে আস্তে তারাও শিখে ফেলেছে। আর ছেলে মানুষের শরীরে জোর দিতেই মরিচ পেঁয়াজগুলো মিহি হয়ে যাচ্ছে সহজেই। তার যখন কি করতে হবে তা বুঝে ফেললো, তখনই মিনা মির্জাকে বুঝিয়ে সাজিয়ে ঘরে পাঠিয়ে দিল। এখন দুই বন্ধু মিলে কাজে লেগে পড়লো ভর্তা বানানোর। ঘড়ির দিকে তাকিয়ে দেখে তাদের শিখতে শিখতে রাত 10টা বেজে গেছে। আজ সারা রাত জেগে থেকে ভর্তা বানাতে হবে। মুনভি মিহালের দিকে তাকালো। মিহাল চুলার আছে পেঁয়াজ মরিচগুলো ভাজছে। মুনভি মনে মনে বলল, গত রাতেও তো ছেলেটা ঘুমোয়নি নীলার প্রজেক্ট বানানোর কারণে, আবার আজ পরিশ্রম করে ভর্তা বানিয়ে দিচ্ছে। মিহাল নিজেও জানে না সে কতটা ভালোবেসে ফেলেছে তার নীলাঞ্জনাকে। মন চাচ্ছে এখনই তাকে বলে দিই যে তার নীলাঞ্জনা বিবাহিত না, কিন্তু তার আগে মিহালের নিজের ভালোবাসার কথা নিজের মুখ দিয়ে স্বীকার করতে হবে। আমি চাই না মিহাল নিজের ইগো, নিজের অস্বীকারোক্তির কারণে কিছু হারাক। বন্ধু হয়ে নিজের বন্ধুকে আর যাই হোক কষ্ট পেতে দেব না। নীলা এবং ইকরা সব কিছু গোছগাছ করে তৈরি করে রেখেছে। কালকে ইউনিভার্সিটি থেকে এসে খাওয়া দাওয়া করে আসরের নামাজ পড়েই তারা যাবে সেখানে পিঠা বিক্রি করতে। বিকাল থেকে রাত 8টা পর্যন্ত ভালো বেচাকেনা করতে পারবে সেখানে। তারপর বাড়ি এসে আবার পড়াশোনা করতে হবে তাদের। এভাবে প্ল্যান করলো দুজন মিলে। আর উইকেন্ডেতে সকাল থেকে রাত 10টা পর্যন্ত পালাপালা করে থাকবে দুজন। সকল কাজ মিটিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো দুজনে। নীলা সিলিংয়ের দিকে তাকিয়ে থেকে ইকরার উদ্দেশ্যে বলল, তোর কি মনে হয় পেয়ারেলাল এবং তোর সেই জেন্টলম্যান কি ভর্তা বানাতে পারবে? তারা কি আদৌ কখনো ভর্তা বানিয়েছে? আমার তো মনে হচ্ছে কখনো ভর্তা খেয়েও দেখেনি। বডি দেখলেই মনে হয় সবসময় ডায়েট করে এসেছে। ইকরা হেসে উঠল নীলার কথা শুনে। হাসতে হাসতে বলল, এত চিন্তা হলে ফোন রেখে দেখ, যদি তারা না পারে তাহলে আমাদেরই ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। নীলা বিনা বাক্যে ফোন বের করে মুনভিকে কল লাগালো। মুনভি কেবল এক পদের অনেকগুলো ভর্তা বানিয়ে শেষ করলো। ভর্তাগুলো শিলনোড়া থেকে একটি বক্সে তুলে হাত ধুয়ে নিল, কারণ এখন আরেক পদের ভর্তা বানানো। ঠিক এমন সময় হঠাৎ করে তার ফোন বেজে উঠল। মিহাল তখন শিলনোড়াতে ভর্তা বানাতে ব্যস্ত। মুনভি কল ধরে কিছুটা দূরে গিয়ে ফিসফিস করে কথা বলল, হ্যালো, আমি বেশি জোরে কথা বলতে পারবো না,
কারণ আমি আর মিহাল রান্নাঘরে ভর্তা বানাচ্ছি, তোমরা চিন্তা করো না। আর তোমার ফুফু প্রথমে দেখিয়ে দিয়েছিল ভালো করে আমাদেরকে, তাই আমরা আমাদের ভর্তা বানাতে অসুবিধা হচ্ছে না। নীলার ইকরা স্বস্তি নিঃশ্বাস ছাড়লো। মুনভি লক্ষ্য করলো মিহাল ভর্তা বানাতে বানাতে একাই বকবক করছে। মুনভি দুষ্টু হেসে নীলা এবং ইকরার উদ্দেশ্যে বলল। মিহাল কি বলে শুনতে চাও তোমরা? নীলা এবং ইকরা দুজনেই নড়ে চড়ে উঠল এবং একসঙ্গে বলে উঠল। নিঃসন্দেহে হ্যাঁ। মুনভি বাঁকে হেসে ফোন পকেটে ভরে মিহালের কাছে গিয়ে বলতে লাগলো। আচ্ছা, এই মুহূর্তে যদি তুই ইরফানকে পেতি তাহলে কি করতি? মিহাল ভর্তা বানানো ছেড়ে মুনভির দিকে তাকালো এবং কিছুক্ষণ নীরব থেকে তারপর জবাব দিল। তাহলে এই লাল মরিচের ভর্তা তার পাছায় লাগিয়ে দিতাম। আসছে আমার নীলাঞ্জনাকে বিয়ে করতে। সে আমার নীলাঞ্জনাকে ডিজার্ভই করে না। আমার নাকি বাংলাদেশের নীলাকে বিয়ে করে বসে আছে। ইচ্ছে করছি ভর্তা ওর। বলেই থামলো মিহাল। ইরফান তার নাকে দম করে রেখেছে। ইচ্ছে করছে ইরফানের মাথা শিলনোড়াই রেখে ভর্তা বানিয়ে ফেলতে, কিন্তু আফসোস এখন সেটা করতে পারছে না। তাই আবার ভর্তা বানানোর দিকে মনোনিবেশ করলো। নীলা এবং ইকরার ফোন মিউট করা ছিল। মিহালের কথা শুনে তারা দুজনে হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে গিয়েছে। নীলা অবাক না হয়ে পারছে না। মিহাল ইউনিভার্সিটিতে মুখের মাঝে যে গাম্ভীর্য এনে রাখে তার তুলনায় এখানের বলা কথা একদম ভিন্ন। হাসতে হাসতেই দুজনেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এমন কথা শুনতে হবে তারা কখনোই ভাবতে পায়নি। মুনভি নিজেও হাসতে হাসতে বেহাল অবস্থা। কোনো মতে পকেট থেকে ফোন বের করে ফোন কেটে ফেললো সে। তার কটন ক্যান্ডির সামনে মানিজ্যতের ফালুদা। মিহাল যদি জানতে পারে সে এইমাত্র যে কথাটি বলেছে সেই কথাটি তার নীলাঞ্জনা শুনেছে, তাহলে হয়তো মুনভির ভর্তা বানিয়ে ফেলতো এতক্ষণে। কিন্তু আফসোস, বেচারা কিছুই জানে না। আজকে রাত 2টায় তারা দুজন মিলে কয়েকটা পদে ভর্তা বানিয়ে ক্ষান্ত হলো। দুজন মিলে বানিয়েও এতক্ষণ সময় লেগেছে, কারণ আগে কখনো তাদের ভর্তা বানিয়ে অভ্যাস নেই। একটু পর পর হাত জ্বলাপোড়া করছে। বারবার ভর্তা বানানো রেখে উঠে দাঁড়িয়েছে, কারণ এভাবে বসে থাকার কারণে মাঝেই টান পড়ে যায় বারবার। এসব করতে করতে রাত 2টা বেজে গিয়েছে তাদের। তারপর শাওনি বিছানায় গা এলিয়ে দিয়েছে দুই ক্লান্ত পুরুষ। অথচ শরীর ক্লান্ত থাকলেও চোখে মুখে বিরক্তি কোনো ছাপ নেই, কারণ তারা তাদের ভালোবাসা মানুষের জন্য কিছু করতে পেরেছে, এতেই তারা খুশি। ভালোবাসার মানুষের জন্য তো একটু কষ্ট করাই যায়। খুঁড়াতে খুঁড়াতে নিজের বাড়ি পৌঁছালো লিসা। গোটা একদিন সে ওই বন্ধ রুমে বন্দি ছিল। অবশ্য তাকে সময় মতন খাবার এবং পানীয় দেওয়া হয়েছিল। একদম ভোরে তাকে কিছু লোক তুলে এনে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে অবশ্য তার হাতের বাঁধন খুলে গিয়েছে। এতে লিসা চোখের বাঁধন খুলে ফেলল। ততক্ষণে গাড়ি চলে গিয়েছিল। লিসা গাড়ির নাম্বার দেখতে চাইলেও পারল না, কারণ গাড়ির নাম্বার হাইড করা ছিল। লিসাও বুঝতে পারল এটা প্রি প্লেনিক, তাই আর বাহিরে দাঁড়িয়ে না থেকে বাড়ির ভেতরে চলে গেল। তার পাশে এক্সট্রা চাবি ছিল, যেটা সবসময় থাকে। বাবা মার প্রশ্নের সম্মুখীন হবার ভয় বা চিন্তা কোনোটিই নেই তার মাঝে, কারণ প্রায় সে বন্ধু বান্ধবদের নিয়ে রাত বিরাতে ঘুরে ফিরে ভোরে বাড়ি ফিরে। এখন তাকে শাসন করাও ছেড়ে দিয়েছে তার মা বাবা। অবশ্য আজ তার ইচ্ছে করছে মা বাবার শাসন পেতে, কারণ এখন যদি তাকে শাসন করার জন্য মা অথবা বাবা জেগে থাকতো, তাহলে নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতো কোথায় ছিল এতক্ষণ, এবং সে তার সাথে আজ যা ঘটেছে তা বলতে পারত। আজ তার একা ঘুমাতে ভয় করছে, তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের রুমে চলে গেল। রুমে এসেই বিছানায় গা এলিয়ে দিল। আজ তার সাথে যা ঘটেছে তা বোঝার চেষ্টা চালিয়ে গেল। কে করলো এমনটা, তার সাথে আর কেনই বা করলো? তাকে তুলে নিয়ে অন্ধকার রুমে আটকে রেখে কারোর কি লাভ? আবার তাকে হুমকি দিয়ে কেবল একটি কথাই বলা হলো, সময় থাকতে শুধরে যাও। সীম অতিক্রম করলে পা কেটে হাতে ধরিয়ে দেব। লিসা কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না তাকে এমনভাবে তুলে নিয়ে গিয়ে হুমকি দেওয়ার মানে কি। আবার সসম্মানে বাড়িও পৌঁছে দিয়ে গেছে কোনো ক্ষতি করা ছাড়া। এসব হিসাব করতে করতে লিসা ঘুমের রাজ্যে পাড়ি দিল। ভোরের স্নিগ্ধ আলোয় প্রকৃতি যেন এক নতুন রূপ ধারণ করে। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের সোনালি কিরণ গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুতে হীরের মতো দ্রুতি ছড়ায়। মৃদু বাতাস বয়ে নিয়ে আসে মাটির সোদা গন্ধ, আর পাখির কলকাকলিতে শান্ত ভোরের নিস্তব্ধতা ভেঙে যায়, যা এক রোমান্টিক ও কাব্যিক পরিবেশ তৈরি করে। অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভাঙল মিহালের। আস্তে আস্তে উঠে বসল পুরুষটি। হাত বাড়িয়ে অ্যালার্ম ঘড়ি বন্ধ করল। সময় দেখে নিল সকাল 7:30 বাজে। মিহাল আলসেমি ছেড়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো।
চোখ হতে এখনও ঘুমের রেশ কাটেনি। বেচারা ঢলতে ঢলতে ওয়াশরুমে চলে গেল। কিছুদিন ঘুম হয়নি ট্রেনিংয়ের জন্য। তারপর আবার নীলার প্রজেক্ট বানালো, আবার গত রাতে ভর্তা বানালো। ভাগ্যিস সে যখন হাত জ্বালা পড়া শুরু করেছিল তখনই দুজন মিলে গ্লাভস পরে নিয়েছিল। মুনভি গত রাতে তাকে বলে দিয়েছিল সে সকালবেলা হসপিটালে চলে যাবে, কারণ তার ডিউটি আছে। একেবারে গোসল করে বের হয়েছে মিহাল। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেডের উপর থেকে ফোন হাতে নিল। হোয়াটসঅ্যাপে গিয়ে নীলাকে পাঠানোর জন্য মেসেজ টাইপ করতে লাগলো, কিন্তু কিছু একটা ভেবে টাইপিং কেটে দিয়ে ডিরেক্ট কল লাগালো। সকাল সকাল তার নীলাঞ্জনার মধুর কণ্ঠস্বর শোনাতে তার মন চাইল। আর মিহাল খানের মন যা চায় মিহাল খান তাই করে। নীলা আর ইকরা গত রাতে অনেকক্ষণ যাবৎ হাসাহাসি করার কারণে তাদের ঘুমাতে ঘুমাতে রাত 2টা বেজে গিয়েছিল। তাই এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। দুজনের হলরুমের মেঝেতে শুয়ে আছে। গত রাতে যখন হাসতে হাসতে সোফা থেকে পড়ে গিয়েছে, তারপর দুজনেই কেউ আর কষ্ট করে মেঝে থেকে ওঠেনি, বরং ওখানেই শুয়ে শুয়ে আড্ডা দিয়েছিল। কিন্তু কখন যে আড্ডা দিতে দিতে ঘুমিয়ে পড়েছিল কারোরই খেয়াল নেই। ফোনের রিংটোনের শব্দে নীলার ঘুম হালকা হলো। সে হাত বাড়িয়ে সোফার উপর থেকে ফোনটা হাতে নিল, ঘুম যাওয়ানো কণ্ঠে বলল, হ্যাঁ হ্যালো, বলো। আসলে এমন সময় নীলাকে সব সময় তার মা কিংবা বাবা ফোন করে। নীলা ভেবেছে আজকেও রোজগারের মতন তার মা অথবা বাবাই ফোন করেছে। তাই কে কল করেছে তা না দেখেই ফোন রিসিভ করে নিজের মতন করে কথা বলা শুরু করেছে। মিহাল ক্ষণিকের জন্য থমকে গেল তার নীলাঞ্জনার ঘুম জড়ানো কণ্ঠ শুনে। মিহালের ভাষ্য মতে তার নীলাঞ্জনার ঘুমন্ত কণ্ঠস্বর হলো এক মায়াবী নীরবতা, যা স্বপ্ন ও বাস্তবতার সন্ধিক্ষণে দুলতে থাকে। তা যেন দূর পাহাড় থেকে ভেসে আসা মৃদু বাঁশি সুর, অস্পষ্ট আদভোজা এবং অদ্ভুত শান্ত। এই কণ্ঠ নিস্তব্ধ রাতে স্নিগ্ধ জ্যোৎস্নার মতো, যেখানে অবচেতন মনের কথাগুলো বকুল ফুলের মতো ঝরে পড়ে। নিঃশ্বাসের সাথে মিশে থাকে এক গভীর আচ্ছন্নতা। নীলা আবার বলে উঠল, উফ মা, কথা বোঝো না কেন? আবার কি নতুন কোনো কাহিনী হয়েছে? আর ইরফানের বউ কথাটি বলবে তার আগে মিহাল বলে উঠল, আমি তোমার মা না নীলা মির্জা। ঘুম থেকে উঠে পড়ুন, সকাল হয়ে গেছে, ইউনিভার্সিটি যেতে হবে তো। নীলা মিহালের কণ্ঠ শুনে তৎক্ষণাৎ ফোন কান থেকে সরিয়ে মুখ বরাবর করলো নাম্বারটি দেখার জন্য। সে ভাবছে হয়তো ঘুমের ঘরে ভুল শুনেছে, তাই শিওর হওয়ার জন্য এমনটি করলো। কিন্তু যখন দেখলো নাম্বারটি পেয়ারে লাল দিয়ে সেভ করা, সঙ্গে সঙ্গে তার চোখ থেকে ঘুম উড়ে গেল। হাত ফসকে মুখের উপর পড়ে গেল ফোনটি। নীলা তড়িঘড়ি করে উঠে ফোন ধরে নিজেকে স্বাভাবিক করে বলতে লাগলো, সরি প্রফেসর, অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি। আমি ভেবেছিলাম মা অথবা বাবা কল করেছে, তাই এভাবে বলছিলাম। মিয়াল কণ্ঠে একরাশ বিরক্তি এবং হিংসা নিয়ে বলল, তাহলে ইরফানের কথা কেন বলছিলে? খুব আপন কেউ কি তোমার? নীলার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দিনকাল সময় ব্যক্তি সব ভুলে গিয়ে অন্য মনস্ক হয়ে বলে ফেল। ছিল। মিহালের চোখে অবিশ্বাস্য ভাবে বড় হয়ে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল। মানে? নীলা থতমত খেয়ে গেল। কি বলতে কি বলে ফেলেছিল তা বুঝতে পেরে জিভে কামড় বসালো। এখন নিজেকে নিজেরই থাপ্পড় দিতে ইচ্ছে করছে। কথা ঘরানোর জন্য বলল, বাদ দিন প্রফেসর, ফ্লোতে বলে ফেলেছি। যাকে সেসব কথা বাদ যাক। আপনি আগে বলুন, আপনি হঠাৎ কেন কল দিলেন? মিহাল বুঝলো কিছু তো একটা ঘাপলা আছে। তার নীলাঞ্জনা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, কিন্তু কি সেটা সে জানে না, এবং তাকে যে করে হোক জানতে হবে। মিহাল নিজের চিন্তাভাবনা দূরে সরিয়ে বলতে শুরু করলো, আসলে তোমার চিতই পিঠার জন্য ভর্তা বানানো শেষ। বিকেলে না হয় আমি তোমার স্টলে এসে দিয়ে যাব। নীলা বাঁকা হাসলো। সে আগে থেকে জানে মিহাল ভর্তা বানিয়েছে। নীলা বলল, বাট ইউ আর মাই প্রফেসর, রাইট? আপনি প্রফেসর হয়ে কেন একজন স্টুডেন্টদের জন্য, একজন সাধারণ স্টুডেন্ট যে কিনা সবেমাত্র বাংলাদেশ থেকে এসেছে, তার জন্য ভর্তা বানাতে গেলেন কেন? ওয়াই? আর অবাক করার বিষয় যে আপনি ভর্তা বানিয়েছেন। নীলা এখন এমন ভাব নিয়ে বলল যে সে জানতোই না যে মিহাল ভর্তা বানাবে। মিহাল নীলার কথা শুনে কপাল চাপড়ালো এবং বিড়বিড় করে বলল, কেন যে সেই দিন ওই কথাগুলো বলতে গিয়েছিলাম আল্লাহ মাবুদ জানে। সব দোষ ইরফানের, শলে ইঁদুর কোথাকার। মিহালের নিজে নিজে বিড়বাড়ানি থামালো নীলার কথা শুনে। যখন নীলা বলল, আর তাছাড়াও তো ভর্তা বানানোর কথা তো ওনার ছিল। মিহাল কপাল কুঁচকে জিজ্ঞেস করলো। ওনার বলতে কিনার? নীলা নিলিপ্ত ভঙ্গিতে বলল, কেন, আপনার ফ্রেন্ড আছে না ওই যে,
আমি ওনার কথা বলছি। মিহালের চোয়াল শক্ত হয়ে গেল। সে নিজের চুল খামচে ধরে নিজেকে রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। সকালে একবার নীলার মুখ থেকে ইরফানের নাম শুনলো, এখন আবার মুনভিকে উনি বলছে। এটা তার হজম হলো। এখনই মনে হচ্ছে বদহজম হয়ে যাবে। ফোন কানের কাছ থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে আবার একাই বিড়বিড় করলো। শব্দ ইরফানের। এখন ইচ্ছে করছে ইঁদুর মারা বিষ দিয়ে চা বানিয়ে খাওয়াই। ভর্তা বেটা আগে পিছে লাগিয়ে দিতে। যখন জ্বালা হবে তখন বুঝতে পারবে আমার কলিজায় কী পরিমাণ জ্বালা হচ্ছে। মিহালকে কিছু বলতে না দেখে নীলা নিজের রুমে যেতে যেতে বলতে লাগলো। হ্যালো হ্যালো। মিহালের হুঁশ ফিরল। সে মাথা নেড়ে উল্টোপাল্টা চিন্তাভাবনা দূর করে বলতে লাগলো। শোন নীলা রানী, এইসব মনিটনে অ্যাপ্রুভাল না। মনিফকে ভাইয়া ডাকবে, অনলি ভাইয়া। ওকে চাইলে নিজের আপন ভাই বানিয়ে ফেলতে পারো। আমি সাহায্য করব, আই সোয়ার। দরকার পড়লে ভাই বোনের চুক্তিপত্র করব, তুমি কেবল সাইন করবে। সেখানে সাক্ষী হিসেবে আমি থাকব, কিন্তু তবুও আমি তাকে উনি বলে সম্বোধন করব না। প্রয়োজন পড়লে কাকা, দাদা, নানা, চাচা, আঙ্কেল সব ডাকতে পারো, বাট নো উনি। উনি সম্বোধন করে কেবল আমাকে ডাকতে হবে। একটু আগে না বললে আমি তোমার প্রফেসর, তাহলে এইভাবে সম্মান দিয়ে কেবল আমাকে ডাকবে। উনি ইজ অনলি ফর মি, আন্ডারস্ট্যান্ড? নীলার মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। সে এত বড় ব্যাখ্যা আশা করেনি। তার নিজেরও মনে পড়ছে না কবে সে সৃজনশীল প্রশ্নের জন্য গত কিংবা ঘতে এত বড় উত্তর দিয়েছিল। তার কাছে তো মিহালের বলা কথা রচনার মতন লাগছে। মনে হচ্ছে লোকটি নিজের সারাদিন এসব ভেবে কাটিয়ে ফেলে। নীলা তবুও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে নম্র স্বরে বলল। আমার ইউনিভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছে। মিহালেরও যেন টনক নড়ল। নীলা সালাম দিয়ে ফোন কেটে দিল। মিহালের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নীলার ঠোঁটেও তার অজান্তে হাসি চিলিক দেখা গেল। নীলার ইকরা রোজগারের মতন ক্যাব করে ইউনিভার্সিটিতে চলে এলো। যে যার মতন যার যার ক্লাসে চলে এলো। নীলা ক্লাসে গিয়ে বসতে দেখলো আজকেও লিসা অনুপস্থিত। নীলার কাছে বিষয়টা সন্দেহজনক লাগলো, কারণ সে আসার পর থেকে লিসা একদিনও ক্লাস কিংবা ইউনিভার্সিটি মিস দেয়নি, অথচ দুদিন যাবৎ নেই। আর এই 2 দিনে সে তো কিছুই করেনি। কিন্তু নীলা আর এসব ভেবে সময় নষ্ট না করে ব্যাগ থেকে বই বের করে পড়ায় মন দিল। ক্লাস শুরু হতে এখনও খানিকটা দেরি আছে। সে তার পড়ার এতক্ষণে ভালো করে চোখ বুলিয়ে নিতে পারবে। গতকাল ফুপুর সন্তান পাওয়ার খুশিতে আর পড়তে পায়নি মেয়েটা। তারপর আজ সকালেও দেরি করে ঘুম থেকে ওঠার কারণে পড়া তৈরি করে আসতে পায়নি। পড়া তো দূরের কথা, খেতেও তো পায়নি। এখন ভীষণ ক্ষুধা লেগেছে তার, কিন্তু আপাতত ব্রেক টাইম নেই। আর ব্রেক টাইম যখন আছে তখন তাকে পরবর্তী ক্লাসে হোমওয়ার্ক করতে হবে। আর পরবর্তী ক্লাস আর কারণ না, বরং পিয়ারে লালের। একে সবগুলো ক্লাস শেষ করে নীলা এখন আর 2টা ক্লাস আছে। তার আগে ব্রেক টাইম আছে। পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু এখন খেতে গেলে চলবে না, তাকে তো হোমওয়ার্ক করে শেষ করতে হবে। তাই নীলা নিজের স্থান থেকে না নড়ে সেখানে বসে খাতা কলম বের করলো। এমন সময় মিহাল ক্লাসরুমে প্রবেশ করলো। সবাই এই সময় প্রফেসরকে দেখে অবাক হলো। কেউ বেঞ্চের উপর বসে আড্ডা দিচ্ছিল, তো কেউ সবে বাহিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এমন সময় প্রফেসরকে দেখে সবাই থমকে গেল এবং নিয়ম মাফিক দাঁড়িয়ে সম্মান জানালো। নীলাও খানিকটা অবাক হলো, কিন্তু তা প্রকাশ করলো না। মিহাল ক্লাসরুমের ভেতর সম্পূর্ণরূপে প্রবেশ করে হাসি মুখে ফরাসি ভাষায় বলতে লাগলো। চিন্তা করো না তোমরা, আমি টিফিন টাইমে ক্লাস করাতে আসিনি, বরং আজ তোমাদের ট্রিট দিতে এসেছি। আজকে লাঞ্চ আমার তরফ থেকে। হ্যাপি সবাই? ক্লাসের সবাই খুশিতে উল্লাসিত হয়ে হুররে বলে চিৎকার করে উঠল। নীলা তো অবাক নয়নে দেখে যাচ্ছে মিহালকে। মিহান 2জন পিয়নকে ইশারা করলো, যারা দরজার সামনে দাঁড়িয়েছিল। মিহালের ইশারা পেতেই 2জন পিয়ন বড় কার্টুন নিয়ে ক্লাসের ভেতর প্রবেশ করলো। এক এক করে সবাইকে খাবার প্যাকেট দিতে লাগলো। সবার জন্য বার্গার, স্যান্ডউইচ অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস দিল। নীলা পালা আসতেই একজন পিয়ন বলল, স্যার প্যাকেট তো কম পড়েছে। তখনই মিহাল ইশারা করতে পিয়ন চলে গেল এবং মিহাল নিজের হাতে থাকা একটি প্যাকেট নীলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, অ্যাকচুয়ালি যেহেতু বাইরের খাবার কম পড়েছে, তুমি না এটা নাও। নীলা আমতা আমতা করে বলল, সমস্যা নেই প্রফেসর, আমি পরে কিছু খেয়ে নিব। মিহাল গলার স্বর ভারী করে বলল, সকালে খাওনি কিছু, চুপচাপ এটা নিয়ে নাও। খালি পেটে ফাস্ট ফুড খেতে নেই। আমি সকালে রান্না করেছিলাম খিচুড়ির সাথে বেগুন ভাজি আর ফিশ ফ্রাই। আমি তো ওর প্রফেসর, তাই আমার মুখে মুখে কথা না বলে যা বলছে তাই করো।
তখন নীলার সাথে কথা বলার পর মিহাল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে নীলা রান্না করে খেতে পারবে না। তাই তার মনে হলো হয়তো নীলা না খেয়েই চলে আসবে। এজন্যই ইউনিভার্সিটিতে এসে নিজের প্রথম ক্লাস করে আবার বাড়ি ফিরে যায়। তারপর নিজের এবং নীলার জন্য ভালো করে রান্না করে আবার ইউনিভার্সিটিতে সময় মতো চলে আসে। কিন্তু কেবল নীলাকে খাবার দিতে পারবে না এবং দিলেও নীলা কখনো নিবে না। তাই সবাইকে দেওয়ার মাধ্যমে নীলাকে নিজের হাতে বানানো খাবার দিচ্ছে। নীলা কিছু বলল না। এমনিতেও তার ভীষণ ক্ষুধা লেগেছিল। হাত বাড়িয়ে মিহালের কাছ থেকে প্যাকেটটি নিতে নিতে ফিস ফিস করে বলল। আপনিও কুকিং করতে পারেন? নীলা কথাটি নিচু স্বরে বলল। মিহালের কাছে থাকাই শুনতে পেল। সে বাঁকা হেসে বলল, অবশ্যই, কেন পারবো না? ইটস কুকিং, অর্থাৎ আমার মতো কিংদের জন্য, নট কুক কুইন। তাহলে আমি পারবে না তো কে পারবে? নীলা ঠোঁট কামড়ে হাসলো, কিন্তু মাস্ক পরে থাকার কারণে মিহাল তার হাসি দেখতে পেল না। কিন্তু চোখ কুঁচকে যাওয়া দেখে বুঝতে পারল তার নীলাঞ্জনা হাসছে। মিহাল নীলার কুঁচকে যাওয়া চোখ দেখে মনে মনে প্রতিজ্ঞা করলো, নীলাঞ্জনা, কখনো তোমার ঠোঁট হতে হাসি হারিয়ে যেতে দেব না। ভালোবাসা মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। যেন গলে খেতে সংলাপে আমি তাকে বলে দিই, তুমি হাসলে আমি বাঁচি। তোমাকে হাসাখুশি রাখার দায়িত্বই মেহাল খানের। মিহাল চলে গেল ক্লাসরুম থেকে। নীলা পেছনের দিকে গিয়ে খাবার খেয়ে নিল। ততক্ষণে ব্রেক টাইম শেষ। নীলা পানি খেয়ে দৌড় দিয়ে আবার নিজের সিটে বসলো, কারণ লাঞ্চ করার জন্য সে হোমওয়ার্ক করতে পারেনি। আর সবার কাছ থেকে শুনেছে মিহাল অনেক স্ট্রিক্ট। যদি কেউ ক্লাসে পড়া করে না আসে তাহলে হোমওয়ার্ক না করে, তাহলে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে তাকে এক সপ্তাহ ক্লাস করতে দেয় না নিজের। আর এই জায়গায় তো তার কাছে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই হোমওয়ার্ক না করার। কিন্তু এখনই তার প্রফেসর চলে আসবে এবং এর ভেতরে সে নিজের হোমওয়ার্কও করতে পারবে না। তার মধ্যে ভয় কাজ করতে শুরু করলো। ততক্ষণে মিহাল আবার ক্লাসরুমে ফেরত এলো নিজের ক্লাস করার জন্য। সবাই আবার তাকে দেখে দাঁড়ালো। নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে হোমওয়ার্ক করছিল। সে মিহালকে খেয়াল করেনি। মিহাল তার নীলাঞ্জনাকে প্রথম লক্ষ্য করলো। তারপর লক্ষ্য করলো যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোমওয়ার্ক করছে, চোখে মুখে চিন্তার ছাপ। মিহাল ভাবলো হয়তো চিতই পিঠার বিজনেসের চিন্তায় তার নীলাঞ্জনা গতরাতে হোমওয়ার্ক করতে পারেনি। তার ভীষণ মায়া হলো মেয়েটির জন্য। এত বছরের শিক্ষক জীবনে তার প্রথম কোনো স্টুডেন্টের উপর মায়া হলো। আর মায়া হবে নাই বা কেন? এটা তো তার কোনো স্টুডেন্ট নয়, বরং তার নীলাঞ্জনা। সে গলা খাকারি দিয়ে বলল, সবসময় তো পড়াশোনা করাই, আজ আমরা সবাই মিলে এনজয় করব। আজকেও প্রত্যেক স্টুডেন্ট বেশ অবাক হলো, কারণ এই প্রফেসরকে তাদের কাছে অচেনা লাগছে। কিন্তু সবাই খুশি হলো বটে, কারণ তারাও সব সময় ক্লাস করতে করতে বোর হয়ে গিয়েছে। সবাই হ্যাঁ বলল। নীলা এখনও নিজের কাজে ব্যস্ত। সে ভাবলো হয়তো এই সুযোগে নিজের হোমওয়ার্ক কমপ্লিট করতে পারবে। মেয়াল তাদেরকে সবার উদ্দেশ্যে বলল, আজ আমি কারো হোমওয়ার্ক দেখব না। কথাটি নীলার দিকে তাকিয়ে বলল। কথাটি শোনা মাত্রই নীলা মিহালের দিকে তাকালো। দুজনে চোখাচোখি হলো। কিছুক্ষণের জন্য সময় থমকে গেল, কিন্তু পরক্ষণে নীলা নিজেকে সংযত করে চোখ নামিয়ে ফেলল। মুখ ধরফর করতে লাগলো। কানে ভেসে এলো মুনভির বলা একটি কথা, তোমার ফুফাতো ভাই ওরফে তোমার প্রফেসর তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই কথাটি শোনার পর থেকে সে তেমন পাত্তা দেয়নি, বরং এড়িয়ে চলছিল। কিন্তু এখন নীলার সত্যি মনে হচ্ছে মিহাল তার জন্য মন থেকে কেয়ার করে। সে প্রথম দিন থেকে তার জন্য কেয়ার করে এসেছে। সারা রাত জেগে তার প্রজেক্ট করে দিয়েছিল। কত সুন্দর করে সে খায়নি বলে তার জন্য খাবার নিয়ে এসেছিল। এখন আবার এসে লক্ষ্য করলো সে হোমওয়ার্ক করেনি, তাই এর জন্য আজ সবার হোমওয়ার্ক দেখবে না বলে দিল। নীলার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সেই অনুভূতির মাঝে আর হারিয়ে যেতে চায় না। এক ভুল সে বারবার করতে চায় না। নিজেকে আর বরবাদ করতে চায় না। ভালোবাসা নামক মিথ্যা মায়াজালে আবদ্ধ হতে চায় না। নিজেকে কষ্ট দিতে চায় না। এখন কেবল নিজেকে ভালোবাসতে চায়। মনে মনে যখন নীলা এইসব ভাবতে ব্যস্ত ছিল, তখনই মিহাল বলে উঠল, নীলা মির্জা, আপনার পাশের জন্য গান গাওয়া শেষ, এখন আপনার গান গাওয়ার পালা। নীলা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এতক্ষণ যে তারা আশেপাশে মানুষগুলো গান গাচ্ছিল এইদিকে তার খেয়াল ছিল না। সে নিজের চিন্তায় মগ্ন ছিল। সে গান গাইবে না বলে যেই না কিছু বলতে নিল, অমনি মিহালের চোখের দিকে তাকালো। মিহালের চোখে যেন তার কাছে অনুরোধ করছে গান গাওয়ার জন্য। সে নিজেও সেই অনুরোধ ফিরিয়ে দিতে পারল না, তাই দাঁড়িয়ে পড়ল গান গাওয়ার জন্য। মিহাল নড়ে চড়ে উঠল। তার নীলাঞ্জনা কি গান গাই তা শোয়ার জন্য।
চুপিসারে প্যান্টের পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে তার শার্টের পকেটে রাখলো এবং ক্যামেরা ওপেন করে রাখলো। সে তার নীলাঞ্জনার গাওয়া গান রেকর্ড করে রাখতে চায়। নীলা চোখ বন্ধ করে গাইতে লাগলো। আসলে এটা কেবল গানের লাইন না, বরং তার মনের কথা, যা সে কখনোই মুখ ফুটে কাউকে বলতে পারেনি। আজ গানের মাধ্যমে মিহালের কাছে প্রকাশ করে ফেলল। মিহাল কেবল গান শুনছে তা না, বরং সে প্রত্যেকটা লাইনকে অনুভব করছে। সে আজ উপলব্ধি করতে পেরেছে তার নীলাঞ্জনা কতটা কষ্টে আছে। তার মস্তিষ্কে জানান দিচ্ছে তাকে খুব দ্রুত একটা সিদ্ধান্তে আসা লাগবে। নীলা আর ইকরা মিলে সব কিছু গোছগাছ করছে। ইউনিভার্সিটি থেকে এসে চটজলদি গোসল করে খাবার খেয়ে ক্লাসের হোমওয়ার্ক শেষ করে ফেলেছে। তাও বিকেল 3টার উপর বেজে গিয়েছে। চালেকুড়ায় একটি বড় বক্সে ভরল, বড় 2টি বোতলে পানি নিল, হাতে গ্লাভস মাস্ক নিল, অন টাইম প্লেট নিল। নীলা আগে থেকে ক্যাব বুক করে রেখেছিল, এখন এক একে সব কিছু অ্যাপার্টমেন্ট থেকে বের করছে। লিফট দিয়ে নেমে সব কিছু গেটের সামনে নিতে ক্যাব চলে এলো। নীলা এবং ইকরা সুন্দর করে সব কিছু গাড়িতে তুলো, তারপর দুজন উঠে পড়ল গাড়িতে। মিহাল অনেকক্ষণ যাবৎ আইটেল টাওয়ারের ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে। আজ সুন্দর করে তৈরি হয়ে এসেছে, তারপর নে ধপধপে সাদা শার্ট আর নিখুঁতভাবে ইস্ত্রি করা কালো প্যান্ট, যেন এক আভিজাত্যের প্রতিচ্ছবি। গলার টাইটি একদম সঠিক মাপে বাঁধা, যা তার ব্যক্তিত্বে যোগ করেছে বাড়তি গাম্ভীর্য। পায়ে পালিশ করা চামড়া জুতোর শব্দে আশেপাশে এক দৃঢ় পরিস্থিতি জানান দিচ্ছে। মিহাল বারবার ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিচ্ছে। এমনিতেই ইউনিভার্সিটি থেকে এসে সে এই সময় রেস্ট নেই, কিন্তু আজকে তার কলনা সময়ের আগেই উপস্থিত হলো যেখানে নীলার আসার কথা ছিল। কিন্তু তাড়াহুড়োতে সে ভত্তার বক্স আনতেই ভুলে গিয়েছে। মুনভিও ততক্ষণে চলে এসেছে। মিহালকে উপস্থিত দেখে সে পাকা হেসে মনে মনে বলল, আহা বন্ধু, আমার খুব জোরে প্রেমে পড়েছে, তাই তো উঠে দাঁড়াতে পারছে না। মিহাল নিজের কাঁধের উপর কারোর হাতের স্পর্শ পেতে বুঝে ফেল এটি মুভি। সে পেছনে না ফিরেই বলতে শুরু করলো, কষ্ট করে তুই এখানে এলি কেন? আমি তো এসেছিলাম, তাই না? আমি তো ম্যানেজ করে ফেলতাম। তুই হসপিটালে নিজের রোগীদের সাথে থাকতে। মনভি পাকা হেসে পাশে এসে দাঁড়ালো এবং পকেটে হাত গুজে বলতে লাগলো, আমি তোর জন্য না, বরং নীলার জন্য এসেছি। মিহালের চোয়াল শক্ত হয়ে গেল। সে অধিকার দেখিয়ে বলল, নীলার কথা মস্তিষ্কে কিংবা হৃদয়ে আনবি না। নীলা কেবল আমার। মনভি আরেক দফা পাকা হেসে নিল এবং মিহালের দিকে ঘুরে জিজ্ঞেস করলো, কিন্তু নীলা একজন বিবাহিত মেয়ে, আর তাছাড়াও তো তুই তাকে ব্যবহার করে ইরফানের কাছে পৌঁছতে চেয়েছিলি। তোর কি মনে হচ্ছে না তুই এই মেয়েটির জন্য নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছিস? আমি তো তোর ভালোই করছি। একজন বিবাহিত মেয়েকে ভালোবাসতে তোর লজ্জা করলো না? নীলা ছাড়া আরও কত মেয়ে আছে, তাদের মধ্যে কোনো একজনকে তুই বেছে নে। নীলাকে শুধু ব্যবহার করে নিজের শত্রু পর্যন্ত এগিয়ে যা, তাহলেই তো হয় নাকি? শুধু শুধু মেয়েটার পেছনে পড়ে থেকে নিজের লক্ষ্যভেদ করবি না। মিহাল কিছুক্ষণ কোনো কথা না বলে নীরব থাকলো, তারপর হঠাৎ বলে উঠল, তুই কখনো কাউকে ভালোবেসেছিস মনভি? একদম মন থেকে ভালোবেসেছিস, যেখানে মিথ্যের ছিটে ফোটা নেই? মেহালের কথা শুনে মুনভি চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতে ইকরার চেহারা ভেসে উঠল। তার বুকে ধুকপুকানি শুরু হলো, সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললো। মিহাল আবার বলতে লাগলো, নীলাকে যখন আমি প্রথমবার দেখেছিলাম তখন আমার বয়স 9 কি 10 বছর হবে। আমার নীলার জন্য নিতান্ত একটি শিশু ছিল। তখন আর যাই হোক, তার প্রতি কোনো ভালোবাসা তৈরি হবার কথা নয়, আর তৈরি হয়ও নি। সেদিন যখন আমরা বাংলাদেশে গিয়েছিলাম এবং নীলাকে আমি অনেক করে নিয়েছিলাম, তখন বেশ ভালো লেগেছিল। নানা ভাই নাকি মৃত্যুর আগে নানুকে বলে গিয়েছিল আমার মা কখনো ফিরে আসলে যেন তাকে আপন করে না নেয়। তাই নানু সেদিন যখন জানতে পারলো আমরা এসেছি, তখনই মামাদের দিয়ে আমাদেরকে চলে যেতে বলল। তখন আমার খুব ইচ্ছে করছিল ছোট্ট নীলাঞ্জনাকে আমার সাথে করে নিয়ে আসতে, কিন্তু তা আমি পারিনি। তাই ভীষণ রাগ হয়েছিল আমার। কিন্তু এখানে আসার পর সময়ের সাথে সাথে সেই রাগ গলে জল হয়ে যায়। ধীরে ধীরে সব কিছু বদলায়, আমি বড় হতে থাকি। কিন্তু কেন জানি না নীলাঞ্জনাকে ভুলতে পারি না। তুই তো জানিস এসব। আমি তখন তার নামও জানতাম না। ছোট্ট শিশুটি নীল রঙের টাওয়াল পরা ছিল এবং মা বলতো তার নাম নিশ্চয়ই নিলয় মামার নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে। তাই নিজের অজান্তেই তার নাম নীলাঞ্জনা রেখে দিয়েছিলাম। এটাকে আমি ভালোবাসে বলবো না, কিন্তু হ্যাঁ, আত্মার টান বলা যায়। তারপর যখন নীলার সাথে আমার ঝগড়া হলো ক্যান্টিনে, তখন মেয়েটির চোখ জোড়া আমায় খুব টানছিল। তাই তো মেয়েটিকে পছন্দ না করা সত্ত্বেও
বাড়ি গিয়ে মেয়েটির চোখে ছবি এঁকেছিলাম। তারপর যখন জানতে পারলাম মেয়েটি আর কেউই না, বরং আমার নীলাঞ্জনা, তখন যেন দুনিয়ার সকল খুশি আমার পায়ের কাছে এসে পড়ল। মনে হলো হাত দিয়ে যত ইচ্ছে তত কুড়িয়ে নেব। আল্লাহর দেওয়ার জন্য এক বিশেষ নিয়ামত। এরপর কখন কিভাবে কি করেছে আমি নীলাকে ভালোবেসে ফেলেছে তা আমি নিজেও জানি না, কিন্তু শুধু এতটুকু জানি নীলাঞ্জনা কেবল আমার। যে কোনোভাবেই হোক তাকে আমি আমার করব। হয়তো আল্লাহ এটাই চায়। আর তুই নিজেও জানিস ইরফান ছেলেটা খুব বাজে, তার কাছে আমার নীলাঞ্জনা কখনোই ভালো থাকবে না। আর কেন জানি না আমার মন বলছে ইরফান আমার নীলাঞ্জনাকে অনেক বাজেভাবে আঘাত করেছে। নীলাঞ্জনার চোখ দেখে আমি বুঝতে পারি নীলাঞ্জনার কাছের কারো তারও খুব বেশি ব্যথা পেয়েছে। তাই আমি আমার নীলাঞ্জনাকে কোনো রকমের কষ্ট দিতে পারবো না। ওকে তো আমি মাথায় না, কলিজের ভেতরে ঢুকিয়ে রাখবো। এই নিষ্ঠুর পৃথিবী থেকে অনেক দূরে রাখবো। কথাগুলো বলে মিহাল থামলো। মুনভি অবাক হয়ে তাকিয়ে দেখছে মিহালকে। অবাক না হয়ে যাবে কোথায়? ইকরা মুনভিকে বলেছিল নীলার সম্পূর্ণ ঘটনা, যে নীলার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে ইরফান কতটা বাজেভাবে নীলাকে ঠকিয়েছে। কিন্তু সে এইটা দেখে অবাক হচ্ছে মিহাল সত্যটা না জেনেও নীলার প্রতি কতটা কেয়ারিং, পজিটিভ এবং কতটা থটফুল। নীলার চোখে পানি চলে এলো, কিন্তু চোখ থেকে গড়িয়ে গাল পেয়ে পড়ার আগে নীলার চোখের পানি হাতের আঙ্গুলের সাহায্যে মুছে ফেলল। মুনভি যখন মিহালকে দাঁড়িয়ে থাকতে দেখলো তখনই নীলাকে কল করে বলেছিল, তোমার পেয়ারে লাল তোমার অপেক্ষায় আছে, তাকে জ্বালিয়ে দেখি সে কি বলে। তুমি ফোন মিউট করে রাখো। নীলাও তাই করলো। নীলা এবং ইকরা দুজন মিলে ফোনে স্পিকার অন করে মিহাল এতক্ষণ যা যা বলেছে সবটা শুনতে পেল তারা। ইকরা বেশ খুশি হয়েছে, কারণ অবশেষে তার প্রাণপ্রিয় বান্ধবীর জন্য আল্লাহ এমন কাউকে পাঠিয়েছে যা নীলাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, যার ভালোবাসার কোনো কমতি থাকবে না। আর নীলা, সে তো ভাষাহীন, বলার কিংবা ভাবার মতন কিছুই খুঁজে পাচ্ছে না। মিহালের ভালোবাসা থেকে যে যতটা পালাতে যাচ্ছে, মিহালের ভালোবাসা ঠিক ততটাই তাকে চম্বুকের মতো নিকটে টানছে। নীলাকে যেন এক অদৃশ্য মায়াজালে বন্দি করছে। নীলা আর ইকরার হুঁশ ফিল মিহালের বলা পরবর্তী কথা শুনে। মিহাল দাঁতে দাঁত পিষে বলল, বুঝি না আমি নীলাঞ্জনার মতো এতটা ইন্টেলিজেন্ট, কিউটি, বিউটিফুল ওমেন, স্মার্ট ওমেন কি করে ইরফানের মতন ইঁদুর, গাধা, রাম, ছাগল, গরু, অশুভ লুচুবেটাকে পছন্দ করলো? মানে জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে কি এই মেয়ে বুদ্ধি লোপ পেয়েছিল? ইকরা হেসে উঠল। নীলা ইকরার দিকে তাকিয়ে বলল, উনি আমাকে কমপ্লিমেন্ট দিলেন নাকি ইনসাল্ট করলেন কিছুই তো বুঝতে পারলাম না। আইফেল টাওয়ারের সেই বিশালাকার লৌহমানবী তখন বিকেলের কোণে দেখা আলোয় গা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। সূর্যের তেজ তখন অনেকটাই মিলান, আকাশ জুড়ে আবির আর হলুদের মাখামাখি। ঠিক সেই মুহূর্তে একটি কালো রঙের সেডান গাড়ি এসে থামল টাওয়ারের পাদদেশে। গাড়ির কাছে বিকেলে তীর্যক রোদ এসে পড়তে এক অদ্ভুত আলোর নাচন শুরু হলো। কাছের প্রতিফলনে চারপাশে ব্যস্ত শহরটা যেন এক মায়াবী ঝিলিক দিয়ে উঠল। গাড়ির ভেতর থেকে তখন কিছু দেখা যাচ্ছিল না, শুধু রোদের তীব্রতায় কাজটা হীরের মতো চকচক করছিল। ব্রিজের ওপর দাঁড়িয়ে মিহাল এবং মুনভি অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিল। মিহাল এবং মুনভির দৃষ্টি আটকে পড়ল ঠিক সেই গাড়িটির ওপর। ঠিক তখনই গাড়ির দরজা খুলল, ভেতর থেকে বেরিয়ে এলো নীলা এবং ইকরা। দরজা খুলতেই বিকালে সেই নরম রোদ সরাসরি আশ্রে পড়ল তাদের মুখে। সেতুর ওপর থেকে মিহাল এবং মুনভির মনে হলো সময় যেন আচমকা থমকে গেছে। নীলার মুখে রোদের আভা পড়ে এক অদ্ভুত স্বর্গীয় লাবণ্য তৈরি করেছে। ওই অতটা দূর থেকেও মিহাল স্পষ্ট দেখতে পাচ্ছিল নীলার চোখের পাতায় বিকেলের সোনালি ছায়া। মনে হচ্ছিল যেন কোনো এক দক্ষ শিল্পী বহু যত্ন করে এই দৃশ্যটি এঁকেছেন। অন্যদিকে মুনভির একই অবস্থা। দুই বন্ধু সুরিয়ে নিচে নেমে এলো। নীলা আর ইকরা মিলে গাড়ি থেকে একে একে সব কিছু বের করলো। গাড়ি ভাড়া মিটিয়ে পেছনে ফিরতে দেখলো টাওয়ারের মতন দাঁড়িয়ে আছে মিহাল এবং মুনভি। নীলা মুনভিকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। তারপর মুনভি চলে গেল তার কটন ক্যান্ডির কাছে। নীলা মিহালকে দেখে সালাম দিল। মিহাল সালামের উত্তর দিল। এবার মিহাল এক আকাশ সমান আশা নিয়ে দাঁড়িয়ে রইল যে নীলা তাকেও তার হাল অবস্থা জিজ্ঞেস করবে। কিন্তু মিহালের আশায় এক বালতি পানি ঢেলে নীলা সরাসরি নিজের দুহাত মিহালের সামনে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আমার ভর্তা কোথায়? মিহাল যেন আকাশ থেকে পড়ল, মনে মনে বলল, কেশের মধ্যে কি, পান্তা ভাতে কি? কথাটি সে তার মার কাছ থেকে শুনেছে। এবার ইকরা এবং মুনভিও মিহালের দিকে তাকালো। নীলা আবার হাত নাড়িয়ে বলল, এই যে আমার ভর্তা কোথায়, তাড়াতাড়ি দিন। মিহাল নড়ে চড়ে উঠল।
নীলার দিকে তাকানোর সাহস পর্যন্ত পেল না। ভয় এবং নার্ভাসনেসে সে নিজের শার্টের হাতে এবং প্যান্টের পকেটে কিছু একটা খুঁজতে লাগলো। নীলা, ইকরা এবং মুনভি যা বোঝার বোঝা হয়ে গেল। ইকরা এবং মুনভি কপালে হাত চাপড়ালো। নীলা নিজের দুহাত ভাঁজ করে মিহালের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভর্তার বক্স কি আপনার প্যান্টের পকেটে নাকি শার্টের পকেটে? আর খুঁজে পেলেন কি নিজের পকেটের মাঝে, নাকি টর্চ লাইট জ্বালিয়ে দিতে হবে? বলুন বলুন, আমি করছি। আপনার জন্য তো এতটুকু করাই যায়। মিহালের হাত থেমে গেল। সে অনেক সাহস নিয়ে নীলার দিকে তাকালো। নীলার চোখে চোখ পড়তে সে শুকনো ঢোক গিল, কিন্তু তবুও নিজের ভাব বজায় রাখতেই বলে উঠল, কেন ভুলে যাও আমি প্রফেসর? নিজের কাজ নিজে করবে। ভর্তা তোমার প্রয়োজন, তাই তুমি নিজে নিয়ে আসবে। নীলা বাঁকা হাসলো এবং মনে মনে বলল, প্যারেলাল কত ঢং দেখাবেন, বললেই হতো ভুলে গিয়েছি। তা নয়, বরং নিজের ইগো আগে। সব কমে গেলেও ভাব কমা যাবে না। একদিন এমন নাকানি চোবানি খাওয়াবো যে আপনাকে ভাব একদম ছুটে যাবে আপনার। মুনভি মনে মনে বলছি, তোর ইগো এত সহজে হার মানে না মিহাল। তাই হয়তো আমাদের বন্ধুত্বের মাঝে আজ দেয়াল তৈরি হয়েছে, কিন্তু তোর নীলাঞ্জনা হলো জ্বলন্ত আগুন। সে তার তাপ দিয়েই তোর ইগোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তখন তোর চেয়ে খুশি এবং ভাগ্যবান আর কেউ হবে না। নীলা আর বেশি কিছু না ভেবে রাজি হয়ে গেল মিহালের বাড়িকে ভর্তা আনতে। এত করে সে তার ফুপিকেও দেখতে পারবে। এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। নীলার রাজি হবার কারণ ইকরা এবং মুনভি ঠিকই বুঝতে পারল। মিহালও মনে মনে খুশি হলো। এতে করে সে নীলার সাথে অনেকটা কাছাকাছি সময় কাটাতে পারবে, আবার মায়ের সাথে নীলা দেখাও করিয়ে দিতে পারবে। তাই সে উৎসাহিত হয়ে বলল। তাহলে চলো সবাই। তখনই নীলা বাধা দিয়ে বলল, সবাই মিলে চলে গেলে আমার এইসব জিনিস কে দেখবে? সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল, শুধু মিহালের বাদে। সে শার্টের পকেট থেকে চশমা বের করে বলল, মেহাল খান যেখানে, সমস্যা নেই সেখানে। নীলা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, তাই তো ভর্তার বক্স বাড়িতে ভুলে রেখে এসে শার্ট ও প্যান্টের ভেতর খোঁজা হচ্ছিল। মিহালের মুখ সঙ্গে সঙ্গে চুপসে গেল। ইকরা এবং মুনভি মিটমিট করে হাসতে লাগলো। মিহাল পাশের কফি শপ থেকে একটা ছেলেকে ডাক দিল এবং ফরাসি ভাষায় তাকে সব কিছু বুঝিয়ে দিল। তারপর নীলার দিকে তাকিয়ে বলল। চলো। নীলাও আর কথা বাড়ালো না, মিহালের পাশে এসে হাঁটতে লাগলো। পেছন কিছুটা দূরত্ব বজায় রেখে ইকরা এবং মুনভি হাঁটছে। নীলা মিহালকে জিজ্ঞেস করলো, ছেলেটি কে? মিহাল স্বাভাবিকভাবেই বলল। আমার মনের শাডোর দেখাশোনা করে। নীলা ধীর কণ্ঠে বলল, মোনাস শাডো কি আপনার বাচ্চা নাকি? কিন্তু মিহাল তার ধীরে কণ্ঠে বলা কথাটি শুনে ফেল, কিন্তু শুনে কোনো প্রতিক্রিয়া করার বদলে অন্যমনস্ক হয়ে বলে ফেল, বাচ্চা তো তোমাকে বিয়ে করার পরে হবে। নীলার পা থেমে গেল। সে অবাক হয়ে মিহালের দিকে তাকিয়ে বলল, কি? মিহাল নিজেও সঙ্গে সঙ্গে থেমে গেল। কি বলছে বুঝতে পেরে মুখ হাত দিয়ে চেপে ধরল। মাথা নাড়িয়ে মুখ থেকে হাত সরিয়ে বলল, না মানে আমি বলেছি তোমার আমি বাচ্চা তো আমার বিয়ের পরে হবে তোমার, বুঝলে? আর এই তোমার শব্দটা তো কথার কথা, যেমন আমরা বলি না অনেক সময়, মানে বুঝতেই তো পারছো। মিহাল ধরা পড়ে কি আবল তাবল বলছে নিজেও জানে না। আবার নীলার ইচ্ছে করছে এখন মিহালকে কোনো পাগল কারোতে দিয়ে আসতে। নিজে কোনো এক কালে নিজের চাচাতো ভাইয়ের জন্য পাগল ছিল, এখন তার কপালে এক ফুফাতো ভাই জুটেছে। সে নিজেও তার জন্য পাগল। অবশ্য নীলা একটি জিনিস ভাবলে দুর্বল না হয়ে পারছে না মিহালের প্রতি। সে ঠিক যতটা নিখুঁতভাবে মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে ইরফানকে ভালোবেসেছিল, সেভাবেই যদি কেউ তাকে ভালোবেসে তাহলে সে মোটেও ঠকবে না। নিজেকে দুর্বল হতে দেখে নীলা মাথা নাড়িয়ে উঠল এবং মিহালের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, হয়েছে হয়েছে, এখন চলুন তাড়াতাড়ি। মিহাল বোকা হেসে মাথা চুলকে বলল। হ্যাঁ হ্যাঁ চলো চলো। হাঁটতে হাঁটতে মিহাল বলল, মনের শাডো আমার ঘোড়ার নাম। নীলা মিহালের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার ঘোড়াও আছে? ইন্টারেস্টিং। মিহাল স্মিত হাসলো। নীলা শত জোর করেও নিজের চোখকে ধরে রাখতে পারল না। আর চোখে মিহালের হাসা দেখে ঘায়েল হয়ে যাওয়ার মতন অবস্থা। অন্যদিকে পেছনে ইকরা আর মুনভি হাঁটছিল। হঠাৎ ইকরা বলে উঠল, ওদেরকে কিন্তু বেশ মানিয়েছে। মুনভি ইকরার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলল, ঠিক যেমন আমাদেরকে বানিয়েছে। ইকরা মুনভির দিকে তাকিয়ে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো, সরি, কি বললেন? মুনভি টনক নড়ল। সে মাথা নাড়িয়ে বলে উঠল, না না কিছু না, মানে এক লাইন গান গাই। ইকরা মুচকি হেসে বলল, ও মা, এতে অনুমতি নেওয়ার কি আছে?
আপনার গানের কণ্ঠ তো এমনিতেই অনেক সুন্দর। আপনি যখন চান তখন গাইতে পারেন, কোনো সমস্যা নেই। মুনভি মুচকি হেসে গান ধরল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো।